90 বছরের সাম্রাজ্য এক রাতে ধসে পড়েছে। একটু ভাবুন তো, ইতিহাসের অন্যতম বিশাল একটা সাম্রাজ্য, বাইরের কোনো শক্তি এসে তাকে শেষ করেনি, বরং সে নিজেই নিজেকে ধ্বংস করে দিয়েছিল ভেতর থেকে। হ্যাঁ, আজ আমরা সেই উমাইয়া খেলাফতের পতনের গল্পটা নিয়ে কথা বলবো। দেখব কিভাবে ক্ষমতা আর ষড়যন্ত্রের এক জটিল খেলা এত বড় একটা সাম্রাজ্যকে ভেতর থেকে একেবারে শেষ করে দিল। রক্ত, বিশ্বাসঘাতকতা আর ষড়যন্ত্র, এই তিনটা শব্দই যেন উমাইয়াদের শেষ সময়ের পুরো গল্পটা বলে দেয়। এই ছিল আমাদের সাম্রাজ্যের গৌরবময় দিনগুলি, পতনের ঠিক আগে। দেখুন, তাদের পতন কিন্তু বাইরের কোনো শক্তির কারণে হয়নি, বরং এর আসল কারণটা লুকিয়েছিল তাদের নিজেদের ভেতরেরই সংঘাতে। তো প্রশ্নটা হলো, কিভাবে ইতিহাসের অন্যতম সেরা একটা সাম্রাজ্য ভেতর থেকে নিজেকেই ধ্বংস করে ফেলল? চলুন আজ এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। কি এমন ভুল ছিল যা একটা অজেয় সাম্রাজ্যকেও ভেতর থেকে একেবারে ধসিয়ে দিতে পারে? তো প্রথমে উমাইয়া খিলাফতের মূল সমস্যাটা বুঝতে হবে। বাইরে থেকে দেখলে মনে হবে কি বিশাল, কি অজেয় এক শক্তি, কিন্তু এর ভেতরেই ছিল মারাত্মক একটা দুর্বলতার ফাটল। ব্যাপারটা ঠিক এরকম, একদিকে তাদের ছিল বিশাল ভূখণ্ড, অপ্রতিদ্বন্দ্বী এক সামরিক শক্তি আর অসাধারণ অর্থনৈতিক ক্ষমতা, কিন্তু অন্যদিকে ছিল শাসনের বৈধতা নিয়েই এক বিরাট প্রশ্ন, সমাজের ভেতরে গভীর বিভেদ আর মারাত্মক সামাজিক বৈষম্য। এই দুটো দিক মিলেই ছিল উমাইয়া সাম্রাজ্য। দেখুন, উমাইয়ারা ইসলামের ইতিহাসে প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করে, মানে খেলাফতে যে ধারণা ছিল সেখান থেকে সরে এসে তারা রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। আর ঠিক এই একটা সিদ্ধান্তই তাদের শাসনের বৈধতাকে শুরু থেকেই প্রশ্নের মুখে ফেলে দেয়, আর এটাই কিন্তু পরে তাদের পতনের অন্যতম মূল কারণ হয়ে দাঁড়ায়। আর সাম্রাজ্যের এই নড়বড়ে ভিত্তির উপর সবচেয়ে বড় আঘাতটা আসে কারবালার ময়দান থেকে। চলুন দেখি কিভাবে এই একটা ঘটনা উমাইয়ার শাসনের গতিপথটাই পুরোপুরি বদলে দিয়েছিল। আসলে কারবালা শুধু একটা যুদ্ধ ছিল না, এটা ছিল উমাইয়াদের জন্য একটা নৈতিক ভূমিকম্পের মতো, এমন এক ধাক্কা যা তাদের শাসনের বৈধতাকে চিরদিনের জন্য প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। ঘটনাটা শুরু হয়েছিল ইয়াজিদের বিতর্কিত উত্তরাধিকার নিয়ে। এর বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছিলেন ইমাম হুসেন ইবনে আলী, আর তারপরের সেই মর্মান্তিক পরিণতি সবকিছু মিলিয়ে উমাইয়ার শাসনের বিরুদ্ধে এমন এক গভীর ক্ষোভের জন্ম দেয় যার কখনোই মেটেনি। কারবালার ঘটনাটা ওই ফাটলটাকে যেন আরও অনেক বড় করে দিল। এবার সাম্রাজ্যের ভেতর থেকেই একের পর এক বিদ্রোহ শুরু হলো। কিভাবে এক রাতেই ভেঙে গেল মুসলমানদের প্রথম সাম্রাজ্য। আর এই বিদ্রোহগুলো উমাইয়াদের ভিতকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। মানে উমাইয়ারা তখন চারদিক থেকে আক্রমণের মুখে। একদিকে আবদুল্লাহ ইবনে জুবাইরের মতো শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ, অন্যদিকে খারেজি আর শিয়াদের মতো ধর্মীয় গোষ্ঠীগুলোর বিদ্রোহ, আর তার সাথে যোগ হয়েছিল সাধারণ মানুষের মধ্যে জমে থাকা তীব্র অসন্তোষ, বিশেষ করে মদিনার হাররার মতো মর্মান্তিক ঘটনার পর। এই অসন্তোষের একটা বড় কারণ ছিল মাওয়ালি সমস্যা। মাওয়ালি মানে হল অ-আরব মুসলিম। ইসলাম গ্রহণ করার পরেও তাদের সমান চোখে দেখা হতো না, তাদের ওপর বেশি কর চাপানো হতো। এই বিশাল বৈষম্যের শিকার জনগোষ্ঠীটাই কিন্তু পরে আব্বাসীয় বিপ্লবের মূল শক্তি হয়ে উঠেছিল। আর উমাইয়াদের এই সমস্ত দুর্বলতাকে খুব ঠান্ডা মাথায়, খুব চতুরভাবে কাজে লাগিয়েছিল একটা নতুন শক্তি, আব্বাসীয়রা। মজার ব্যাপার হল, তারা কিন্তু কোনো বাইরের শত্রু ছিল না, বরং বলা যায় তারা ছিল উমাইয়াদের নিজেদের ভুলেরই ফসল। এই বিপ্লবের কেন্দ্র ছিল খোরাসান, এমন একটা অঞ্চল যেখানে উমাইয়া শাসনের বিরুদ্ধে ক্ষোভ একেবারে ফুঁসছিল। বিশেষ করে মাওয়ালিদের মধ্যে যে বঞ্চনার অনুভূতি ছিল, সেটাই আব্বাসীয়দের কালো পতাকার নিচে সবাইকে এক করে দেয়, আর বিপ্লবের আগুনটা ছড়িয়ে পড়ে। আব্বাসীয়দের কৌশলটা ছিল এক কথায় অসাধারণ। তারা প্রথমে সব অসন্তুষ্ট গোষ্ঠীকে এক ছাতার নিচে নিয়ে আসে। এরপর তারা বিপ্লবটা শুরু করে সাম্রাজ্যের কেন্দ্র থেকে দূরে, পূর্ব দিকে।
তারা খুব ভালোভাবে উমাইয়াদের ভেতরের বিভেদকে কাজে লাগায় আর ধীরে ধীরে পুরো সাম্রাজ্যকে কোণঠাসা করে ফেলে। শেষ খলিফা দ্বিতীয় মরওয়ান মরিয়া হয়ে লড়েছিলেন, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। তিনি এমন একটা সিস্টেমকে বাঁচানোর চেষ্টা করছিলেন যা দুর্নীতি, বিভেদ আর মানুষের বিশ্বাস হারিয়ে ভেতর থেকে এমনিতেই ভেঙে পড়েছিল। শুধু সামরিক শক্তি দিয়ে সেটাকে আর বাঁচানো সম্ভব ছিল না। তো উমাইয়াদের পতনের সাথে সাথে একটা যুগের শেষ হলো, কিন্তু এই ধ্বংসস্তূপের মধ্য দিয়েই শুরু হলো আরেকটা নতুন অধ্যায়। আর এই পতন আমাদের জন্য রেখে গেল কিছু খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। ভাবুন, প্রায় ৯০ বছর এই বিশাল রাজবংশটা প্রায় ৯০ বছর টিকেছিল, কিন্তু এর শেষটা হল খুবই আকস্মিক আর ভয়াবহ। আর এই ৯০ বছরের শাসনের অবসান ঘটেছিল মাত্র একটা নির্ণায়ক যুদ্ধে। এটা ভাবলেই অবাক লাগে, তাই না? পতন যখন আসে তখন তা কতটা দ্রুত আর বিধ্বংসী হতে পারে, এটা তার একটা বড় প্রমাণ। আর সেই যুদ্ধটা ছিল জাব নদীর যুদ্ধ। এটাই ছিল উমাইয়াদের কফিনের শেষ পেরেক। এই চূড়ান্ত পরাজয়ের পর তাদের পক্ষে ঘুরে দাঁড়ানোর আর কোনো সুযোগই ছিল না। সাম্রাজ্যের ভাগ্য ওখানেই লেখা হয়ে গিয়েছিল। তাহলে উমাইয়াদের এই পতন থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, অবিচার ক্ষমতাকে ভেতর থেকে দুর্বল করে দেয়। দ্বিতীয়ত, বৈষম্য সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। আর সবচেয়ে বড় শিক্ষা হল, শাসনের পেছনে যদি নৈতিক বৈধতা না থাকে তাহলে সেই শাসন দীর্ঘস্থায়ী হতে পারে না। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি। যখন সবাই ভাবছে উমাইয়াদের নাম নিশানা মুছে গেছে, ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। সেই ভয়াবহ হত্যাকাণ্ড থেকে কিভাবে একজন উমাইয়া উত্তরাধিকারী বেঁচে গিয়েছিলেন? তার নাম আব্দুর রহমান। তিনি হাজার হাজার মাইল পালিয়ে উত্তর আফ্রিকা পেরিয়ে অবশেষে পৌঁছালেন স্পেনে, মানে আল আন্দালুসে। আর সেখানে তিনি এক নতুন উমাইয়া রাজবংশের গোড়াপত্তন করলেন, যা এক স্বর্ণযুগের সূচনা করেছিল। মানে প্রাচ্যে যেখানে উমাইয়াদের সূর্য অস্ত গেল, পশ্চিমে ঠিক সেখানেই তাদের নতুন করে পুনর্জন্ম হল। তো একটা প্রাচীন সাম্রাজ্যের পতন আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ক্ষমতা আর ন্যায় বিচার নিয়ে কি শেখাতে পারে? উমাইয়াদের এই গল্পটা কিন্তু শুধু অতীতের ইতিহাস নয়, এটা আমাদের ভাবতে বাধ্য করে যে ক্ষমতা, ন্যায় বিচার আর সামাজিক সাম্যের মধ্যে ভারসাম্য রাখাটা একটা রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য কতটা জরুরি।